আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্প কেন হঠাৎ এমআরআই করালেন? পরীক্ষার ফল নিয়ে কি বলছে হোয়াইট হাউস? ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও জামাতা। অভিবাসন আইন প্রয়োগে বহুমুখী কৌশল নিচ্ছেন ট্রাম্প। ট্রাম্প কেন হঠাৎ এমআরআই করালেন? পরীক্ষার ফল নিয়ে কি বলছে হোয়াইট হাউস? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর স্বাস্থ্য ভালো আছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিটির বয়স তার কাজের ওপর প্রভাব ফেলছে কিনা তা নিয়ে মানুষজন প্রশ্ন করেই চলেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল সোমবার বলেন, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের যে এমআরআই পরীক্ষা করা হয়েছিল তা তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারই অংশ ছিল। এতে দেখা গেছে তার হৃৎপিণ্ড ও রক্তনালী ভালো অবস্থায় আছে। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লেভিট বলেন, ট্রাম্পের বয়সী মানুষদের এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের বিষয়ে লেভিট আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ডিওভাস্কুলার ইমেজিং পুরোপুরি স্বাভাবিক ছিল। রক্তনালীতে সংকোচনের কোনো চিহ্ন নেই, রক্তের প্রবাহে কোনো বাধা নেই এবং হৃৎপিণ্ড বা গুরুত্বপূর্ণ রক্তনালীগুলিতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। এক কথায় তার হৃদযন্ত্র চমৎকার অবস্থায় আছে। তার পেটের অংশের ইমেজিংও সম্পূর্ণ স্বাভাবিক। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন ট্রাম্প ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই পরীক্ষা করান। তবে কেন এ পরীক্ষা করা হলো তার কারণ প্রকাশ করা হয়নি। সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এমআরআই করাতে দেখা যায় না। বিস্তারিত জানানো হয়নি দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, হোয়াইট হাউস প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরি ও সময় মতো প্রকাশ করছে কিনা। ট্রাম্প তার বয়স ও স্বাস্থ্যের বিষয়ে সংবেদনশীল। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের সূত্র ধরে গত সপ্তাহে তিনি এর সহলেখক নারী রিপোর্টারকে আক্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। টাইমসের প্রতিবেদনে ট্রাম্পের কর্মক্ষমতার ওপর তার বয়সের সম্ভাব্য প্রভাবের বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল। ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও জামাতা। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার ২ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। খবর আল আরাবিয়ার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন তিনি ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান। তার প্রশাসনের ভাষায় এটি একটি রক্তস্নান ও প্রক্সি যুদ্ধ। গত আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করলেও এখন পর্যন্ত মার্কিন প্রশাসন যুদ্ধ অবসানে কোনো আশার আলো দেখাতে পারেনি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৮ দফা খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হয়ে গেলে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের অভিযোগ এটি ন্যাটো ইউক্রেনের ১/৫ ভূখণ্ডে রাশিয়ার নিয়ন্ত্রণ ও ইউক্রেনের সেনাবাহিনীর সীমাবদ্ধতার মতো মস্কোর প্রধান দাবিগুলোর পক্ষে। এরপর ইউরোপীয় দেশগুলো পাল্টা শান্তি প্রস্তাব দেয়। জেনেভায় আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায় তারা যুদ্ধের অবসান টানতে একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো তৈরি করেছে। পুতিন জানিয়েছেন চলমান আলোচনা কোনো খসড়া চুক্তি নয়, বরং এমন কিছু প্রস্তাব যা ভবিষ্যতে চুক্তির ভিত্তি হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন উইটকফ বৈঠকটি মঙ্গলবার দিনের দ্বিতীয়ার্ধে হবে। তবে রাশিয়ার রেড লাইন কি সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। তার মতে এ ধরনের আলোচনায় প্রকাশ্য বক্তব্য তেমন সহায়ক নয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে উইটকফের রাশিয়া সফরে কুশনারও সঙ্গী হবেন। পুতিন একাধিকবার বলেছেন তিনি শান্তি আলোচনায় প্রস্তুত। তবে ইউক্রেন যদি কোনো সমঝোতা প্রত্যাখ্যান করে তাহলে রুশ সেনারা আরও অগ্রসর হবে এবং বেশি জমি দখল করবে। প্রো ইউক্রেনীয় মানচিত্র অনুযায়ী রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের ১৯%-এরও বেশি অর্থাৎ ১,১৫,৬০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা ২ বছরের আগের তুলনায় ১% বেশি। ২০২৫ সালে রুশ সেনাদের অগ্রযাত্রা ২০২২ সালের পর সবচেয়ে দ্রুতগতির। এরই মধ্যে সোমবার রুশ বাহিনীর কমান্ডাররা পুটিনকে জানান রুশ বাহিনী সামনের সারির ইউক্রেনীয় শহর পোক্রোভস্ক ও ভবচান্স্ক দখল করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে এ যুদ্ধে এ পর্যন্ত ১২ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। ইউক্রেন কিংবা রাশিয়া কেউই নিজেদের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করে না। অভিবাসন আইন প্রয়োগে বহুমুখী কৌশল নিচ্ছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের ওপর আরও বেশি কঠোর নীতি নিয়েছেন। ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসীরা মানসিক ও আর্থিক চাপের মুখে পড়েছেন। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট পাশ হয়। এতে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। পরে ধাপে ধাপে অভিবাসন আইন প্রয়োগে বহুমুখী কৌশল বেছে নেন ট্রাম্প। অভিবাসীদের চাপে রাখতে ট্রাম্প আইনটির মাধ্যমে রেমিট্যান্স কর আরোপের সিদ্ধান্ত চাপিয়ে দেন। অভিবাসন আইন প্রয়োগে ট্রাম্প এখন নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করছেন। সর্বশেষ সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
ইরান সহ ১৯ দেশকে কালো তালিকায় ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিএফআর-এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার নির্বাচন প্রতিশ্রুতি পূরণে বৃহত্তর অভ্যন্তরীণ নির্বাসন অভিযান শুরু করেছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। এর অংশ হিসেবে দেশব্যাপী অভিযান চালিয়ে অভিবাসীদের বহিষ্কার করা হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ও রাজ্যগতভাবে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির সমালোচনা করেন আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তাদের ভাষ্য, ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কৌশল অভিবাসীদের যথাযথ সুরক্ষার প্রক্রিয়া ক্ষুণ্ণ করেছে। এর মাধ্যমে ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করছেন বলেও তাদের মত। অভিবাসন সংক্রান্ত বড় ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ১৯ দেশকে লক্ষ্যবস্তু করেছে। জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ট্রাম্প দেশগুলোর অভিবাসীদের গ্রিন কার্ড পর্যালোচনার ঘোষণা দিয়েছেন। এতে অভিবাসীদের কাছে যুক্তরাষ্ট্র এখন উদ্বেগজনক দেশ। দেশগুলো হচ্ছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ প্রজাতন্ত্র, গঙ্গ প্রজাতন্ত্র, গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। গত ২৬ নভেম্বর রহমানুল্লাহ লাকানওয়াল নামে একজন আফগান নাগরিক ওয়াশিংটনে ২ ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে। এরপরই ট্রাম্প প্রশাসন ওই ১৯ দেশকে কালো তালিকাভুক্ত করে। অনিশ্চয়তায় ২ লাখ ইউক্রেনীয়। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ইউক্রেনীয় আইনি অনিশ্চয়তার মুখে পড়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুসারে জো বাইডেনের চালু করা মানবিক কর্মসূচি প্রক্রিয়াকরণে ট্রাম্প প্রশাসনের বিলম্বের ফলে এই সংকট তৈরি হয়েছে। রয়টার্স ২ ডজন ইউক্রেনীয়র সঙ্গে কথা বলেছে, যারা স্ট্যাটাস নবায়ন প্রক্রিয়াকরণে বিলম্বের কারণে তাদের ওয়ার্ক পারমিট এবং চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে প্রযুক্তিকর্মী, স্কুল শিক্ষক, ইন্টেরিয়র ডিজাইনার এবং কলেজ শিক্ষার্থীও রয়েছেন। অভিবাসন আইন প্রয়োগে নানা কৌশল। ১৮৯১ সালের অভিবাসন আইন আনুষ্ঠানিকভাবে একটি ফেডারাল কর্তৃপক্ষের ওপর ন্যস্ত হয়। এই বছরের জানুয়ারি থেকে এই আদেশকে আরও অনেক এগিয়ে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন। তারা এমন একটি পদ্ধতি গ্রহণ করেছে যা একাধিক ফেডারাল সংস্থাকে আইন প্রয়োগের দায়িত্ব দেয়। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের নীতি পরিচালক নয়না গুপ্তা মনে করেন, আমরা ট্রাম্প প্রশাসনের যে পদক্ষেপ এগছি তা মূলত গণনির্বাসন এজেন্ডা বাস্তবায়নের কৌশল। ট্রাম্প দক্ষিণ আমেরিকা সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে সামরিক পদক্ষেপ নেয়ারও সুযোগ রাখা হয়েছে। ফলে আদালতের শুনানি ছাড়াই অনথিভুক্ত অভিবাসীদের নির্বাসন করার অনুমতি পাচ্ছেন অভিবাসন কর্মকর্তারা। শত শত অভিবাসীকে বহিষ্কার করে বিমানের মাধ্যমে গণনির্বাসন বাস্তবায়ন করা হচ্ছে। অন্যদিকে অভিবাসন আইন প্রয়োগের জন্য বেশ কয়েকটি সংস্থার কর্তৃত্ব বাড়ানো হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বাহিনী সীমান্ত অপরাধ মোকাবেলায় ৫০টি রাজ্যে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ইসিই এবং অন্যান্য সংস্থাগুলোকে আটক এবং বহিষ্কার অভিযানের ক্ষমতা দেয়া হয়েছে। পাশাপাশি এই কাজ বাস্তবায়নে কয়েক বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। ট্রাম্প অভিবাসন আইন প্রয়োগের পরিধিও বাড়িয়েছেন। জো বাইডেন ও বারাক ওবামার প্রশাসনের নীতিতে পরিবর্তন আনা হয়েছে। তাদের অধীনে অপরাধমূলক রেকর্ড পর্যালোচনা করা হতো। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত ব্যক্তিদেরকেই নির্বাসন করার নিয়ম ছিল। আইন বিশেষজ্ঞ গুপ্তা সতর্ক করছেন, অভিবাসন নীতি পুনর্গঠনে ট্রাম্পের প্রচেষ্টা প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহারের পর্যায়ে চলে যাচ্ছে।